হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের এইচএসসি ওয়ার্ম আপ ক্লাসের ফার্স্ট চ্যাপ্টারের উপর আজকে থার্ড ক্লাস। আমরা কিন্তু বোটানি নিয়েই শুরু করছি প্রথমে। বোটানির কিন্তু আমাদের অলরেডি দুটো ক্লাস অলরেডি শেষ। যে তোমাদের বোটানির প্রথম 12টা চ্যাপ্টারে আসলে কী নিয়ে আলোচনা করা হয়েছে এবং জুলজিতে তোমার 12টা চ্যাপ্টার নিয়ে কী আলোচনা করা হয়েছে, এবং আজকে যে ক্লাস যেটা সেটা হতে যাচ্ছে চ্যাপ্টার 1, যেটা মানে বোটানির আমাদের চ্যাপ্টার 1 এর উপর জাস্ট একটা ওভারভিউ। হ্যাঁ, যদিও এটাই মানে জাস্ট একটা ক্লাসে যে সব কভার করতেছে ব্যাপারটা হলো এরকম না। তোমাদের যখন তুমি বইগুলো খুলবা দেখবে কি উপক্রমণিকা বলে একটা পার্ট আছে। এই উপক্রমণিকা পার্টটাতে বেশ কিছু কথা আছে, আনুষঙ্গিক যে কথাগুলো যেগুলো সেগুলো আজকে আমরা এখানে আলোচনা করতেছি। দেখবা কি এই চ্যাপ্টারে শুরুর দিকে যখন তুমি আলোচনা করতে যাবা বা পড়তে যাবা, দেখবে যে তোমরা শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন বলে একটা টপিক পাবা। হ্যাঁ, এখন বলতে পারো ভাইয়া এই যে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন এটা আসলে আমাদের কেন দরকার? দেখো, আমাদের আশেপাশে প্রচুর পরিমাণ তোমার হলো জীব উদ্ভিদ বিদ্যমান, তাই না? এখন মনে করো তোমার আশেপাশে পুরো পৃথিবীতে ধরে নাও তোমার 10 লাখ মানে তোমার প্রাণী আছে, আর মনে করো 5 লাখ তোমার হলো উদ্ভিদ আছে। এখন তোমাকে আমি যদি বলি যে প্রত্যেকটা তুমি বৈশিষ্ট্য বলো, তুমি কি কোনোভাবে সম্ভব তোমার পক্ষে যে প্রত্যেকটা বৈশিষ্ট্য বলা? এটা কিন্তু আসলে কোনোভাবে সম্ভব না। সেজন্যে আমরা এটাকে আসলে ক্যাটাগোরাইজ করি, একটা ক্লাসিফিকেশনের আন্ডারে আনি, একটা শ্রেণী বিভাগের আন্ডারে আনি। তাহলে কী হবে জানো, যখন আমরা ক্যাটাগোরাইজ করব তখন ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো পড়ে তাদের যদি আমরা একটা বৈশিষ্ট্য মনে রাখি, তাহলে কিন্তু আমি সবগুলো বৈশিষ্ট্যগুলো একবার মনে রাখতে পারতেছি। ধরে নাও যে সাপোজ মনে করো যে আমরা মানুষ, হ্যাঁ, আমরা কর্ডাটার আন্ডারে পড়ি, তাই না? আমরা যদি হলো কর্ডাটা আন্ডারে পড়ে এরকম সবগুলো প্রাণীকে যদি একসাথে ক্যাটাগরাইজ করতে পারি বা অন্তর্ভুক্ত করতে পারি এবং কর্ডাটার বৈশিষ্ট্যগুলো যদি মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু কর্ডাটার আন্ডারে সাপোজ মনে করো 1 লাখ যদি প্রাণী থাকে তাহলে সবগুলো বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি বলতে পারতেছি, তাই না? তো মূল কথাটা হলো এইটাই যে ক্লাসিফিকেশন করার উদ্দেশ্যটা হলো আমি যেন আরও বেটার একটা গবেষণা করতে পারি, সহজে তাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি এবং একটা তোমাকে বেটার একটা ভিউ দিতে পারি যে তুমি যেন নামটা শুনে এবং পর্ব জগৎ কোনটা কোথায় কী অবস্থিত এগুলো শুনে তুমি যেন অন্তত সেই প্রাণীটা সম্পর্কে একটা বেসিক আইডিয়া তোমার ভিতরে গ্রো করে। ওকে, এখন আসো এই ক্লাসিফিকেশনের জন্য আমাদের না বেশ কিছু একক আছে। কয়টা একক আছে? আমাদের 7টা একক আছে। কয়টা একক আছে? তাহলে বলবো ভাই 7টা একক আছে। এই যে কিংডম যেটা সেটাকে বলা হয় তোমার জগৎ। হ্যাঁ, জগৎ এটা সর্বোচ্চ স্তর। ওকে, এবং ফাইলাম যেটা ফাইলামটাকে বলা পর্ব। তারপরটা হলো তোমার শ্রেণী। আমি যদি ইংলিশে লিখছি তোমার জন্য একটু আমি বাংলাতে বলে দিচ্ছি। জগৎ, পর্ব, শ্রেণী, অর্ডার মানে হলো বর্গ। বর্গ। তারপর জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গোত্র, গণ আর প্রজাতি। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া সর্বোচ্চ স্তর কোনটা, তাহলে বলবো ভাইয়া জগৎ যেটা সেটা হলো তোমার সর্বোচ্চ স্তর। ওকে, আর যদি বলি যে সর্বনিম্ন স্তর কোনটা, তাহলে বলবো হলো তোমার প্রজাতি যেটা সেটা কিন্তু সর্বনিম্ন স্তর। ওকে, তাহলে দুটো জিনিস একটু ভালো মনে রাখতে হবে। এবং এই ক্লাসিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা কোনো একটা প্রাণী কার আন্ডারে পড়তেছে আমি কিন্তু সেইটা উল্লেখ করতে পারতেছি। ওকে, এখন এই যে ট্যাক্সন, ট্যাক্সন হলো তোমার তোমার শ্রেণীবিন্যাসের একক। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ভাইয়া ট্যাক্সনের আন্ডারে মানে আমাদের শ্রেণীবিভাগের জন্য বা শ্রেণীবিন্যাসের জন্য আমাদের কয়টা ট্যাক্সন লাগে, তাহলে বলবা তোমার 7টা ট্যাক্সন লাগে। কয়টা ট্যাক্সন লাগে? 7টা ট্যাক্সন লাগে। ওকে, এটা একটু মনে রাখতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ক্লাসিফিকেশন কয় রকমের হইতে পারে, আমাদের তুমি যদি একটু বইগুলো খেয়াল করো দেখবে যে ক্লাসিফিকেশন অর্থাৎ 3টা টাইপের আছে। কয়টা টাইপের আছে? 3টা টাইপের আছে। একটা টাইপ হলো তোমার আর্টিফিশিয়াল বা কৃত্রিম। কৃত্রিম তোমার শ্রেণীবিন্যাস। জাস্ট এটার উদাহরণগুলো তোমাদের একটু মনে রাখা লাগে। থিওফ্রাস্টাস একজন বিজ্ঞানীর নাম এবং লিনিয়াস ইনিও একজন বিজ্ঞানী। হ্যাঁ, তোমার এই থিওফ্রাস্টাস আর লিনিয়াস যে তোমার শ্রেণীবিন্যাসটা দিছে ওইটাকে বলা হয় কৃত্রিম শ্রেণীবিন্যাস। কীভাবে করছে, কেন করছে, এই ডিটেলসগুলো তোমাদের আপাতত দরকার নেই, জাস্ট একটু মনে রাখো যে তোমার ক্লাসিফিকেশনের টাইপ কয়টা, জাস্ট মনে রাখো 3টা টাইপ। এবং ন্যাচারাল বা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস যেটা সেটা তোমার একটা উদাহরণ হলো তোমার ব্যান্থাম হুকার। হ্যাঁ, ব্যান্থাম হুকার। আর ফাইলোজেনেটিক নামে একটা তোমার হলো ক্লাসিফিকেশন আছে। কি আছে? ফাইলোজেনেটিক। ফাইলোজেনেটিক। এখন তোমাকে এখানে জিজ্ঞাসা করবে যে ভাইয়া ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে। জাস্ট একটা জিনিস তুমি মনে রাখবা, ফাইলোজেনেটিক মানে হলো তোমার জাতিজনী টাইপের। কি? ফাইলোজেনেটিক মানে হলো তোমার জাতিজনী টাইপের। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া জাতিজনী টাইপের উদাহরণ কি আছে, জাতিজনী টাইপের উদাহরণ কি আছে, অনেকগুলো উদাহরণ আছে, এতগুলো মনে রাখার দরকার হয় না, জাস্ট মনে রাখো কৃত্রিম
আর প্রাকৃতিক বাদে যেগুলো আছে সবগুলোই তোমার জাতিজনীর মধ্যে পড়ে। তারপর যদি একটা উদাহরণ বলতে চাই, বেসি, বিজ্ঞানী একজন মনে হয় বিজ্ঞানীর নাম, যার নাম বেসি, উনি যে তোমার যে ক্লাসিফিকেশন টাইপ দিছে সেটা হলো তোমার ফাইলোজেনেটিক টাইপ। ওকে, এখন চলে আসো আমাদের বোটানি। আমরা জানি বোটানিতে হলো তোমার উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছি, তাই না? কী নিয়ে আলোচনা করতেছি? উদ্ভিদ নিয়ে আলোচনা করতেছি। এবং এই যে বোটানি, এই বোটানি সাবজেক্ট বা এই বোটানি বা তোমার উদ্ভিদবিদ্যা, এটা আসলে জনককে জানো? এটার জনক হলো তোমার থিওফ্রাস্টাস। ওকে, থিওফ্রাস্টাস। আর যদি বলি তোমাকে যে জুলজি জনককে, তাহলে মনে রাখবা ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস। তাহলে জাস্ট এই দুটো জিনিস একটু তোমাদের মনে রাখতে হবে যে ভাইয়া বোটানি বা উদ্ভিদবিদ্যার জনককে, তাহলে বলবো থিওফ্রাস্টাস। এবং যদি বলি যে মানে আমাদের জুওলজি বা প্রাণীবিদ্যা, এটা জনককে, তাহলে বলবা ক্যারোলাস লিনিয়াস। এখন আমাদের না মানে নামকরণ প্রক্রিয়া বলে একটা ব্যাপার আছে। দেখো, সাপোজ মনে করো তুমি একটা প্রাণী আবিষ্কার করলা বা একটা উদ্ভিদ আবিষ্কার করলা, সেটা তো একটা নাম দিতে হবে, তাই না? এখন মনে করো তোমার এলাকাতে মনে করো সাপোজ কোনো একটা জিনিস, সেটার যে নাম, সেটা অন্য এলাকাতে তো সেম নাম থাকবে না, তাই না? তার মানে তাকে কিন্তু একটা নির্দিষ্ট নাম দিতে হবে যাতে পুরো পৃথিবী তাকে সেই নামেই চেনে। এই নাম দেওয়ার না একটা তোমার হলো বৈজ্ঞানিক পদ্ধতি আছে, এবং এখানে তোমার ICBN, ICZN নামে তোমার হলো দুইটা মানে সংস্থা আছে, যেগুলোর পূর্ণরূপগুলো আপাতত বলতেছি না। জাস্ট একটা জিনিস মনে রাখো, মানে আমি একটু তোমাকে জাস্ট বলে দিই। ICBN হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল কমিশন অফ বোটানিক্যাল নমেনক্লেচার, এবং ICZN যেটা ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নমেনক্লেচার। ওকে, তার মানে মূল কথা প্রাণীবিদ্যা রিলেটেড যে নামকরণগুলো যেগুলো, সেগুলো কী করবে? ICZN করবে। এবং উদ্ভিদবিদ্যা রিলেটেড যে তোমার নামকরণগুলো যেগুলো, সেটা কী করবে? ICBN করবে। ওকে, যদিও এটার পূর্ণরূপটা নিয়ে একটু কনফিউশন আছে, অনেক জায়গায় কমিশন ইউজ করে, অনেক জায়গায় কোড ইউজ করে। ওকে, ইন্টারন্যাশনাল, আমি একটু লিখেই দিই তাহলে তোমার জন্য একটু এটা বেটার হয়। ইন্টারন্যাশনাল কমিশন অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। নোমেনক্লেচার। এখন বলতে পারো হ্যাঁ নোমেনক্লেচার মানে কি? নোমেনক্লেচার মানেই হলো নামকরণ। হ্যাঁ, নোমেনক্লেচার মানেই হলো নামকরণ। আর যদি বলি ICZN কী হবে বলো? ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেনক্লেচার। হ্যাঁ, জুলজিক্যাল নোমেনক্লেচার মানে তোমার প্রাণীবিদ্যা রিলেটেড যে নামকরণগুলো যেগুলো, সেগুলো কী করবে? ICZN করবে। এখন বায়োনোমিয়াল নমেনক্লেচার বলতে অ্যাকচুয়ালি মিন করতেছে দ্বিপদ নামকরণ। আমরা সাধারণত কী করি জানো? যে একটা মনে করো সাপোজ এটা একটা প্রাণী, মনে করো সাপোজ এটা মনে করো মানুষই ধরে নাও, মানুষের গণনাম, হ্যাঁ, গণ এবং প্রজাতি, এই যে এই দুটা নামকে আমরা সাধারণত বৈজ্ঞানিক বা বায়োনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণের ক্ষেত্রে সাধারণত ইউজ করি। হ্যাঁ, দেখো মানুষের বৈজ্ঞানিক নাম কি জানো? হোমো স্যাপিয়েন্স। এই যে হোমো যেটা, সেটা হলো তোমার মানুষের গণ, এটা কি মানুষের হলো গণনাম, এবং স্যাপিয়েন্স যেটা, সেটা হলো তোমার প্রজাতির নাম। তো আমি এখন যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বায়োনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ যেটা, সেটা কী নিয়ে তৈরি হয়? তাহলে বলবা গণ আর প্রজাতি নিয়ে গঠিত হয়। কী নিয়ে গঠিত হয়? গণ আর প্রজাতি নিয়ে গঠিত হয়। ওকে, এরকম আরেকটা নামকরণ আছে যেটা হলো তোমার ট্রাইনোমিয়াল নমেনক্লেচার। হ্যাঁ, ট্রাইনোমিয়াল নমেনক্লেচার। এখন এই ট্রাইনোমিয়াল নমেনক্লেচার কী হয় জানো? গণ থাকে, প্রজাতি থাকে এবং উপপ্রজাতি থাকে। ঠিক আছে, গণ থাকে, প্রজাতি থাকে, আরেকটা হলো উপপ্রজাতি থাকে। ঠিক আছে, তাহলে এইটার একটা উদাহরণ কি জানো? প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। এখন এই প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস যেটা, সেটা অ্যাকচুয়ালি কী? দেখো যে তোমার প্যাসার যেটা, এটা হলো তোমার মানে এটা হলো গণনাম। হ্যাঁ, গণনাম। আর যদি বলি যে তোমার হলো ডোমেস্টিকাস, হ্যাঁ, ডোমেস্টিকাসটা কি? প্রজাতির নাম। কার নাম? প্রজাতির নাম। ওকে, আর নিলোটিকাস যেটা, সেটা কি? সেটা তোমার উপপ্রজাতির নাম। ঠিক আছে, কিসের নাম? উপপ্রজাতির নাম। ওকে, কিসের নাম? উপপ্রজাতির নাম। আমি যখন জিজ্ঞাসা করি যে ভাইয়া প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে? সাধারণত নীলনদ এলাকায় যেটা, নীলনদ এলাকায় যে তোমার চড়ুই পাখি পাওয়া যায়, সেটার বৈজ্ঞানিক নামটা এভাবে করা হয়, কারণ সেটা তোমার একটা আলাদা উপপ্রজাতি হিসেবে কাউন্ট করা হচ্ছে। ওকে, তো মনে রাখবা প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, এখানে প্যাসারটা কি? এটা হলো গণ, এবং ডোমেস্টিকাস যেটা, সেটা কি? প্রজাতি, এবং উপপ্রজাতি যেটা নাম হলো নিলোটিকাস। এই তিনটাকে একসাথে করে আমরা যে নামকরণ করতেছি, সেটাকে বলা হয় তোমার ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তার মানে ত্রিপদ নামকরণ। এখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে ভাই ত্রিপদ নামকরণ আসলে কে দিচ্ছেন জানো? বিজ্ঞানী স্লেজেল, পাখি বিজ্ঞানী স্লেজেল সাধারণত তোমার ত্রিপদ নামকরণ করেন। কি করেন? ত্রিপদ নামকরণ করেন।
এখন তুমি বলতে পারো ভাইয়া দ্বিপদ নামকরণ করেন কে তাহলে? তাহলে বলবা ক্যারোলাস লিনিয়াস, মানুষের যে বৈজ্ঞানিক নাম যে দিছে ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস উনি কিন্তু সাধারণত মানে উনি প্রথম দ্বিপদ নামকরণটা আবিষ্কার করেন। ওকে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আমি যদি এখন জিজ্ঞাসা করি ভাইয়া দ্বিপদ নামকরণ করেন কে, তাহলে বলবা ক্যারোলাস লিনিয়াস। আর যদি বলি যে ভাইয়া ত্রিপদ নামকরণ করেন কে, তাহলে বলবা পাখি বিজ্ঞানী স্লেজেল। এবং এটা একটা উদাহরণ যদি বলতে বলি তাহলে বলবা প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, যেটা নীলনদ অঞ্চলের চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। এখন আসো আমি যদি বলি যে এখানে না আমাদের তুমি যদি মানে চ্যাপ্টার 1 শুরু করার আগে উপক্রমণিক একটা পার্ট আছে, নীল নীল কালারের একটা পার্ট আছে, ওটা যদি একটু পড়ো তাহলে দেখবা কি দুইটা বইয়ের কথা খুবই উল্লেখ করছে। হ্যাঁ, দেখো ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস অফ অর হিস্টোরিয়া প্ল্যান্টারাম। তাহলে আমি জিজ্ঞাসা করি ভাইয়া ইনকোয়ারি ইনটু প্ল্যান্টস এই বইটা কে লেখছে জানো? এই বইটা লেখছে হলো তোমার থিওফ্রাস্টাস। কে লেখছে বলো তো? থিওফ্রাস্টাস। আর যদি বলি যে ভাইয়া স্পেসিস প্ল্যান্টারাম যেটা, এটা কে লিখছে? তার বলবো তোমার মানে ক্যারোলাস লিনিয়াস। এটা কে লিখছে? ক্যারোলাস লিনিয়াস। এটা হলো স্পেসিস প্ল্যান্টারাম। ওকে, আর যদি বলি যে জেনারা প্ল্যান্টারাম এই বইটা কে লেখছে বলো তো? তাহলে বলবো ব্যানথাম আর হুকার। হ্যাঁ, মানে জর্জ ব্যানথাম ইনি হলো একজন, আর ডাল্টন হুকার ইনি হলো আরেকজন। তার মানে এই দুইজন একসাথে মিলে তোমার একটা বই লিখছে, সেটার নাম কি? জেনারা প্ল্যান্টারাম। আর যদি বলি যে ভাই স্পেসিস প্ল্যান্টারাম বইটা কে লিখছে? ক্যারোলাস লিনিয়াস। ইনি কিন্তু তোমার জুলজির জনক, তাই না? জুলজির জনক। আর যদি বলি যে ভাইয়া যে ইনকোয়ারি ইন্টু প্ল্যান্ট বা হিস্টোরিয়া প্ল্যান্টারাম এটা কে লিখছে? তাহলে বলবো তোমার থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস। ওকে, তাহলে দুইটা জিনিস একটু ভালোভাবে মনে রাখবা। তাহলে মোটামুটি আমরা এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম এটা যদি একটু সাম আপ করি যে আমাদের কেন নামকরণ দরকার বা আমাদের কেন মানে শ্রেণীবিন্যাস করা দরকার, কারণ সবগুলো বৈশিষ্ট্য কিন্তু আমাদের জন্য মনে রাখা খুবই টাফ। সেই জন্য আমরা যদি একটা ক্লাসিফিকেশন আন্ডারে আনতে পারি আমার জন্য পুরোটা বোঝাটা অনেক ইজি হয়। এবং এখানে কী কী লাগে? ট্যাক্সন লাগে, মানে একক লাগে। একক কয়টা? 7টা একক। যদি বলি নামগুলো কি তোমরা এটা আই থিঙ্ক পড়ে আসছো, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। সবচেয়ে সর্বোচ্চ স্তর কোনটা? বলবা জগৎ। যদি বলি সর্বনিম্ন স্তর কোনটা? তাহলে বলবা প্রজাতি। আর যদি বলি যে ভাইয়া আমাদের ক্লাসিফিকেশন কয় টাইপের হতে পারে? তাহলে বলবা 3 টাইপের হতে পারে। উদাহরণগুলো মনে রাখতে পারলে ভালো, আর না রাখতে পারলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে শিখে যাবা। আর যদি বলি যে ভাইয়া যে আমাদের বোটানির জনককে, তাহলে বলবো থিওফ্রাস্টাস। জুলজির জনককে, তাহলে বলবো তোমার ক্যারোলাস লিনিয়াস। আর যদি বলি তোমাকে যে ভাইয়া আমাদের বায়োনোমিয়াল নমেনক্লেচার, বায়োনোমিয়াল নমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ এটা কে দিছে? তাহলে বলবা ক্যারোলাস লিনিয়াস। আর যদি বলি যে ত্রিপদ নামকরণ কে দিছে? তাহলে বলবা পাখি বিজ্ঞানী স্লেজেল। পাখি বিজ্ঞানী স্লেজেল। উদাহরণ কি? তাহলে বলবা প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস, নীলনদ অঞ্চলের চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম হলো একটা উদাহরণ যেটা ত্রিপদ নামকরণের। এবং যদি তোমাকে আরও বলি যে এখানে আমার কিন্তু 2টা বইয়ের উদাহরণ দেওয়া আছে বা 3টা বইয়ের নাম দেওয়া আছে, যে হিস্টোরিয়া প্ল্যান্টারাম কে লিখছে? থিওফ্রাস্টাস। যদি বলি যে স্পেসিস প্ল্যান্টারাম এটা কে লিখছে? তাহলে বলবা তোমার ক্যারোলাস লিনিয়াস। আর যদি বলি যে জেনারা প্ল্যান্টারাম এই বইটা কে লিখছে? তাহলে বলবা ব্যানথাম আর হুকার। মানে ব্যানথাম আর হুকার, পুরো নামটা মনে রাখতে দরকার নাই, জাস্ট মনে রাখো ব্যানথাম আর হুকার। সেজন্য এই কথাটা না ব্যানথাম হুকার এই কথাটা তুমি বারবার শুনবো, অনেক শুনবা। জাস্ট এটা কথা মনে রাখো, ব্যানথাম একজন, হুকার আরেকজন। এটা কিন্তু জাস্ট ব্যানথাম হুকার একজনের নাম না, ব্যানথাম একজনের নাম, হুকার আরেকজনের নাম। ওকে, তাহলে মোটামুটি জাস্ট এটুকু একটু তোমরা জাস্ট দেখে নিও, তাহলে তোমাদের জন্য দেখবা যে পড়াটা অনেক ইজি হচ্ছে। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে চ্যাপ্টার 1টা শুরু করে দেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।